আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য বানাচ্ছি এমন না। আমি এই ভিডিওটা বানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যেই সম্মানিত শিক্ষকেরা আছেন, স্যারেরা আছেন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা এরকম উপরের লেভেলের যেই বিজ্ঞ ব্যক্তিরা আছেন তাদের উদ্দেশ্যে। জাস্ট আমি স্টুডেন্টদের হয়ে, আমি আসলে অনেক বছর ধরে লাখো স্টুডেন্ট নিয়ে কাজ করছি, তাদের হয়ে জাস্ট আপনাদেরকে একটা সিম্পল ক্যালকুলেশন দেখাইতে চাই যে কেন আমরা সবাই আসলে গুচ্ছ পুনর্বহালটা চাচ্ছি বা কেন গুচ্ছ পুনর্বহাল করা উচিত। গুচ্ছ পুনর্বহাল আমাদের সাইড থেকে, কোচিং সেন্টার বা এডটেকের সাইড থেকে আসা রিজন আসলে মনে হয় না খুঁজে পাওয়া যায়। কেন খুঁজে পাওয়া যায় না? কারণ যদি গুচ্ছ ভাঙে 20টা ইউনিভার্সিটি, 20টা ইউনিভার্সিটি মানে 20টা ডিফারেন্ট বই আমরা লিখবো, 20টা ডিফারেন্ট বই লিখবো, 20টা ডিফারেন্ট কোর্স না, আমাদের তো বেসিক্যালি লাভ। বাট আলটিমেটলি এই লাভের বাইরে যায় গোটা বাংলাদেশের স্টুডেন্টদের সুবিধার্থে কিন্তু আমরা ওই লাভ বাদ দিয়ে একটা সঠিক দাবির পিছনে দাঁড়াইছি। কেন দাঁড়াইছি আমি জাস্ট চলুন একটা হিসাব দেখি, একটা খুব সিম্পল একটা আমরা হিসাব দেখি। তো ধরে নিলাম যে একটা স্টুডেন্ট অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশে কিন্তু গড়ে একটা স্টুডেন্ট 5 থেকে তার বেশি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, যারা মিডিয়াম বা লো ক্যালিবার স্টুডেন্ট। যারা ভালো স্টুডেন্ট ওরা শুরুতেই বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পাওয়া যায়, কিন্তু একটা যারা মিডিয়াম বা লো ক্যালিবার স্টুডেন্ট ওরা কিন্তু বেশ কয়েকটা জায়গায় ভর্তি পরীক্ষা দেয়। সো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে ধরে নিলাম যে একটা স্টুডেন্ট 5টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, 5 ইউনিভার্সিটি এক্সামস। আচ্ছা, তো এই যে 5টা ইউনিভার্সিটিতে এক্সাম দিবে, সবাই বলতেছে যে ফর্মের দাম অনেক বেশি হবে, ফর্মের দাম অনেক বেশি হবে। তো ফর্মের দাম আমরা এখানে হিসাবে রাখবো, বাট আদার্স কস্টগুলো একটু রাখি, দেন আমরা আসলে স্টুডেন্টদের মানে পেইন বা আমরা আসলে কীরকম একটা বাজে ডিসিশন হচ্ছে গুচ্ছ ভাঙা সেটা বুঝতে পারবো। সো প্রথমত আমরা ধরে নিলাম যে ফর্ম ফিল আপ, সে গড়ে আমরা ধরে নিই যে প্রতি ভার্সিটির ফর্মে যদিও 1000 টাকার বেশি লাগে, আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটা করলাম 1000 × 5। সো ফর্ম ফিল আপে একটা স্টুডেন্টের যাচ্ছে হলো 5000 টাকা। আপনাদের কাছে এটা খুব কম অ্যামাউন্ট মনে হতে পারে, তাও ধরে নিলাম যে না ঠিক আছে 5000 টাকা। এইবার একটা স্টুডেন্ট অবশ্যই সেখানে যাতায়াত করবে পরীক্ষা দিতে, নিঃসন্দেহে ট্রাভেল এক্সপেন্স, তাই না? সো আমি ধরে নিলাম যে একটা স্টুডেন্ট একেবারে খুবই কষ্ট করে বাসে ঝুলে ঝুলে গেল, 2জন মানুষ যাবে, ওখানে যাবে, ওই জায়গার আবার পরীক্ষা দিতে যাওয়া ট্রাভেলিং আছে, খাওয়া দাওয়া আছে। সো ট্রাভেল এক্সপেন্স পার লোকেশন, নিঃসন্দেহে বাংলাদেশে অবশ্যই আপনি থাকেন, আপনার জানা উচিত মিনিমাম একটা জায়গায় যদি পরীক্ষা দিতে যায় 3 থেকে 4000 টাকা লাগেই। সো আমি কম করে ধরলাম 3500 টাকা, 3.5K। যদি এটা অবশ্যই নিঃসন্দেহে অনেক বেশি হবে, তাও ধরে নিলাম 3500 টাকা। সো আমার 3500 টাকায় হলো আমাদের 3.5 × 5 20 হইলে, আচ্ছা এটা গুণটা পরে করতেছি, দেন আমি আরও খাতগুলো লিখে দিই তারপরে। দেন একটা স্টুডেন্টের নিঃসন্দেহে এগুলার বই কিনতে হবে, যেই জায়গায় সে পরীক্ষা দিবে, যেই জায়গায় সে পরীক্ষা দেখ তাকে নিঃসন্দেহে বই তো কিনতেই হবে, তাই না? সো একটা স্টুডেন্ট যখন বই কিনবে তার অবশ্যই পড়াশোনার একটা খরচ আছে, কোর্স কস্ট আছে। তো আমি ধরে নিলাম পার ভার্সিটি সে একটা কোশ্চেন ব্যাংক কিনতেছে, মিনিমাম একটা কোশ্চেন ব্যাংক সবাই কিনে, কোশ্চেন ব্যাংক কিনতেছে আর একটা ছোটোখাটো একটা কোর্সে ভর্তি হচ্ছে। সো সেটা সহ পার ভার্সিটি তার মিনিমাম এখানে আরও ধরলে হলো 1500 টাকা কস্ট আছে। সো 1.5K × 5 এগুলা গেল। এখন পর্যন্ত 3টা খাত পাইলাম, তাই না? এইবার আমরা যদি এই 3টা খাতের বাইরে আদার্স খাতগুলোর কথাও চিন্তা করি, তাহলে নিঃসন্দেহে আরও খরচ আছে। বাট আমরা যদি 3টা খাতও যোগ দিই, তাহলে একটু দেখি তো, 3500 × 3500, 1500, 5000, 5000 × 5 হলো, তো টোটাল মিলায় হলো এখানে এক্সট্রা করে আরও চলে আসে টোটাল 25K। তো এই দুইটা মিলায় হয়ে যায় 25K। সো এই যে একটা স্টুডেন্ট জাস্ট এক্সাম দেওয়ার জন্য এক্সট্রা করে 30K খরচ করতেছে, বাট বাস্তবতা হলো জীবনে দুনিয়া উল্টে গেলেও কোনো স্টুডেন্ট 5টা ভার্সিটির পরীক্ষা 30,000 দিবে না। সো এই নাম্বারটা অ্যাকচুয়ালি 30K না, এই নাম্বারটা 50K মিনিমাম। এটা অ্যাকচুয়ালি একদম মিনিমাম যদি একটা স্টুডেন্ট 5টা জায়গায় পরীক্ষা দেয়। অ্যান্ড যদি এই নাম্বারটা 50,000 থেকে আরও বাড়বে যদি এখানে আমি ভার্সিটির সংখ্যা আরও বাড়াই দিই। সো আমি যত ভার্সিটির সংখ্যা বাড়াবো তত আমার একটা স্টুডেন্টের কস্ট বাড়বে। তো এখন একটু যদি কমন সেন্সে চিন্তা করি, শুধু এটা গেল তো শুধু কস্টের পার্টটা, শুধু খরচ। তা ধরে নিলাম যে না, স্টুডেন্ট একেবারে তার বাবা জমি বিক্রি করে তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পাঠাচ্ছে, ধরে নিলাম। কিন্তু এই যে 5টা জেলায় যে সে যাবে, এই যে তার এই যে একটা যে ট্রাভেল, এই যে কষ্ট করে করে বিভিন্ন জায়গায় যায় পরীক্ষা দেওয়া, এই ট্রাভেলের পেইনটাকে আমরা জানি যে ভর্তি পরীক্ষার সময়
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, একটা নতুন জেলাতে যে লাখ লাখ স্টুডেন্টরা যে যায়, কি পরিমাণে হ্যাসেল এবং কি পরিমাণে পেইন হয়, এটা আমার মনে হয় না যে এই রুমে বসে থাকা বোঝা যায়। সো এই জায়গায় আমরা তার ফিনান্সিয়াল ব্যাপারটা দেখলাম। দেন তার এখানে ফিজিক্যাল একটা ব্যাপার আছে, যে এই যে ট্রাভেল করা, এর মধ্যে যদি কোনো একটা জেলায় যায় সে অসুস্থ হয়ে গেল, এটা দায়ভার কার? ফিজিক্যাল ব্যাপার আছে। তার একটা মেন্টাল ব্যাপার আছে, যে একটা স্টুডেন্ট একটা পরীক্ষা, আমরা তো জানি প্রত্যেকটা পরীক্ষা, ভর্তি পরীক্ষা মাথার মধ্যে ইমেন্স স্ট্রেস দেয়, রাইট? তো একটা স্টুডেন্ট যদি 5টা জায়গায় পরীক্ষা দেয়, সে 5 টাইমস মোর মেন্টাল স্ট্রেস পাচ্ছে। এটা নিয়ে কেউ কথাই বলতেছে না। প্রত্যেকটা পরীক্ষার আগের রাত প্রচণ্ড ভয়, প্রচণ্ড চাপ, চান্স না পাওয়ার পেইন। সো একটা স্টুডেন্ট 5বার গালি খাবে চান্স না পাওয়ার জন্য, লিটারাল ও মেন্টালি পুরো ফাকড আপ হয়ে যাবে। সো এই যে তার ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল, মেন্টাল, এই সবগুলা স্ট্রেস কিন্তু কমে 0 হয়ে যাচ্ছিল যখন গুচ্ছ ছিল। নিয়ারলি 25টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যাচ্ছিল গুচ্ছ থাকাকালীন, যেখানে তার ফর্ম ফিল আপের কস্ট ছিল একটা, ট্রাভেল এক্সপেন্স ছিল না, কারণ পুরা দেশ জুড়ে পরীক্ষা দেওয়া হতো। সো ফর্ম ফিল আপে যাইতে হলো আমাদের ধরো 1K, আমাদের ট্রাভেল এক্সপেন্সও লাগতো না, প্রিপারেশনের জন্য জাস্ট একটা নিলেই হইতো। সো এই যে আমাদের টোটাল 50,000 টাকার কস্টটা কিন্তু একটা স্টুডেন্টের 5,000 টাকায় হয়ে যাচ্ছিল। তো এখন বুঝতে হবে যে আমরা যদি বাংলাদেশের সব স্টুডেন্টকে চিন্তা করি, ঢাকার স্টুডেন্ট হিসাবে, যাদের অনেকের কাছে 50,000 টাকা কোনো টাকাই না, কিন্তু যেখানে বাংলাদেশের মেজরিটি ফ্যামিলির মাসিক ইনকাম 30,000 টাকারও কম, সেই পরিবারের একটা সন্তান কি 50,000 টাকা খরচ করতে চায়? বা সেই পরিবারের সন্তানের পিছনে কি 50 টাকা খরচ করা অনেকের পসিবল? তাইলে যারা গ্রাম থেকে উঠে আসতেছে, ওই কৃষকের ছেলে, ওই রিক্সাওয়ালার ছেলে, ওই গরিব মানুষটার ছেলে, যার মাসিক ইনকাম হয়তোবা 10,000 টাকাও না, একজন রিক্সাওয়ালা কি ব্যাংকে লাখ লাখ টাকা সেভিংস রাখছে, যে সেভিংস থেকে বের করে আমি টাকা দিব? সে তো পরীক্ষাই দিতে পারবে না, সে মেজরিটি জায়গায় পরীক্ষাই দিতে পারবে না, ফর্মই তুলতে পারবে না। সো এই পুরা সিস্টেমটা কিন্তু একা গুচ্ছ দিলে সলভ হয়ে যাচ্ছিল। আমার মতামত, বাংলাদেশে এক্সাম হবে কয়েকটা। এক হলো সব মেডিকেল একটা, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস। সব ভার্সিটি ইউনিট একটা, ঢাবি সহ সবাই এক জায়গায় একটা হবে। আর সব ইঞ্জিনিয়ারিং মিলে একটা হবে। 3টা পরীক্ষা হবে। 3টা পরীক্ষা দিয়ে মানুষজন নিজের নাম্বার এবং ক্যালিবার অনুযায়ী বিভিন্ন জায়গায় যাবে, যেটা কমন প্র্যাকটিস অন্যান্য অনেক দেশে। কিন্তু আমাদের দেশে রিসেন্টলি একটা ট্রেন্ড শুরু হয়ে গেল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বের হচ্ছে। আমার কথা হলো কেন? এই যে একটা স্টুডেন্টের এতগুলা মানে স্টুডেন্ট একটা দুটা না, লাখ লাখ স্টুডেন্ট, এই হ্যারাসমেন্টগুলোর দিকে কি কেউ চোখ দিচ্ছে না? কেউ কি দেখতেছে না? তো আমার মতে, শ্রদ্ধেয় শিক্ষকেরা, আপনারা অনেক বিজ্ঞ মানুষ, আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, আপনার কাছে হাত জোর অনুরোধ, আপনারা যদি আলোচনায় বসেন, আপনারা যদি আলোচনা করেন, হ্যাঁ গুচ্ছ সিস্টেমে ফ্ল আছে, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সিট ফিল আপ হচ্ছে না, এটা সত্য। এই ফ্লগুলো দূর করার জন্য আপনারা আলোচনায় বসে আপনারা এটা সলিউশন বের করতে পারেন। কিন্তু অনুরোধ, দোহাই লাগে, প্লিজ কাইন্ডলি এই গুচ্ছ ভাঙ্গিয়েন না। এটা একটা ট্রেন্ড শুরু হয়েছে, এবছর হয়তো বা দেখা যাচ্ছে মাত্র 5টা। অনেকে হয়তো আরে 2-4টা ভার্সিটি বের হলে কি হয়? প্রবলেম হলো এই বছর বের হয়েছে 4 জন, পরের বছর আরও 4 জন বলবে আমিও বের হব। এইভাবে করে এই বছর সংখ্যাটা নামে আসবে গুচ্ছতে 16টা ভার্সিটিতে। নেক্সট ইয়ারে এটা আরও কমবে, তারপর একদিন ওয়ান ফাইন মর্নিং পুরা গুচ্ছ সিস্টেম উল্টে গেল, যে গুচ্ছ আর নাই। তখন একটা স্টুডেন্ট লিটারালি এখন চুজ করবে, 20-25 জায়গায় পরীক্ষা দিতে যেতে হবে তাকে। সো আমার অনুরোধ, দয়া করে আপনারা এই ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নেন। এই লিটারালি এত বড় একটা বিপ্লব হওয়ার পরে, যেটা স্টুডেন্টদের নেতৃত্বে হইছে, সেখানে একটা ছাত্র বান্ধব ডিসিশন আসার কথা, স্টুডেন্ট বান্ধব ডিসিশন আসার কথা, কিন্তু পুরা জিনিসটা কেন যেন উল্টে গেল, স্টুডেন্ট বান্ধব ডিসিশন আসলে আসতেছে না। সো আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের নিঃসন্দেহে করণীয় আছে। এরপরে আমি যেটা বলবো সেটা হলো, এই লক্ষ্যে আর কি একটা আমার ছোট ভাইরা অনেকে একটা ছোট উদ্যোগ নিছে, একটা শান্তিপূর্ণ কর্মসূচি। সেটা হলো ইউজিসিতে তারা যে একটা স্মারকলিপি টাইপের দিবে, সেটা হলো 26 তারিখে। আমি বলবো শিক্ষার্থীরা নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে, একদম শান্তিপূর্ণভাবে, সমবেতভাবে নিজেদের দাবি দেওয়াটা উপস্থাপন করবে। এটা একটা স্বাধীন রাষ্ট্র, প্রত্যেকেরই নিজের দাবি উপস্থাপন করার অধিকার আছে। সো এই দাবিটা তোমরা উপস্থাপন করবে, তোমরা যারা আসো, ইউ শুড পার্টিসিপেট। এবং আমাদের প্রতিষ্ঠান হালকেনস্টাইন থেকে আমার নিজের ভাই সহ আমরা প্রত্যেকটা টিচার তোমাদের এই যৌক্তিক, বাস্তবসম্মত এবং সময় উপযোগী দাবির সাথে আমরা একমত। আমরা প্রত্যেকে গুচ্ছ পুনর্বহাল চাই, ঠিক আছে? আচ্ছা, এখন ভিডিওর থার্ড পার্টে আমরা যাব। থার্ড পার্টটা দেখতে খুব কষ্ট লাগবে, খুবই কষ্ট লাগবে, বাট বাস্তবতা। সো এই বছর তো গুচ্ছ বেশ কয়েকজন বের হয়েছে।
আমাদের আন্দোলনের পরে জানি না কি হবে, এটা কিন্তু রেজাল্টটা আনসার্টেন। অনেক বিশ্ববিদ্যালয় সার্কুলার পর্যন্ত দিয়ে দিচ্ছে। সো দেখা যাবে যে এগুলো একসাথে হওয়ার চান্সেসটা কম হইলেও নেক্সট ইয়ার। সো যদি ইফ গুচ্ছ ভাঙে বা গুচ্ছ থেকে যারা বের হচ্ছে তারা কি করবে, তাদের এই সময় আসলে আমি অ্যাজ এ স্টুডেন্ট প্রিপারেশন কীভাবে নিব সেটা হলো থার্ড পার্টে। সো যদি গুচ্ছ ভাঙে, আমরা একটু গুচ্ছ ভাঙ্গার পরে ভার্সিটিগুলোর দিকে একটু তাকাই। গুচ্ছ থেকে বের হয়েছে সাস্ট আর JNU, এই দুইটাকে আমি রাখবো ক্যালিবার 1। ক্যালিবার 1 কেন? কারণ এদের প্রিপারেশনটা কখনোই গুচ্ছ স্ট্যান্ডার্ডে ছিলই না, এবং তাদের যে কারেন্ট সার্কুলার এবং তাদের প্রিভিয়াস যদি কোশ্চেন দেখি, যেমন জগন্নাথ রিটেন নেবে, এটা অবশ্যই গুচ্ছের সাথে মিল খাচ্ছে না। ফার্স্ট 5টা অপশনই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। সো এই দুইটা মিলতেছে না, এই দুইটার তোমাকে প্রিপারেশন নিতে হবে কমপ্লিট সেপারেটলি। জগন্নাথকে বলতে পারি আমরা এটা হলো একদম ঢাবির একটা লো কস্ট ভার্সন, যে ঢাবির যে প্রিপারেশন ওটা হচ্ছে একটু ইজিয়ার করে পড়লেই জগন্নাথ হয়ে যাবে। আর সাস্ট বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এটা নিয়ে আমি সেপারেটলি অনেক ভিডিওতে কথা বলছি। কিন্তু এরপর আছে কিন্তু, যেমন আরও কিছু ভার্সিটি বের হচ্ছে, খুলনা ইউনিভার্সিটি বের হয়েছে, কুমিল্লা ইউনিভার্সিটি বের হচ্ছে, HSTUও বলছে বের হয়ে যাব, আবার অনেক সময় আমরা বরিশালের কথা শুনতেছি, তারপরে আবার এই ইসলামিক ইউনিভার্সিটিও মনে কথা বলছে। এরকম আরও অনেকগুলা ভার্সিটি যেগুলা আমরা অবশ্যই বলবো না যে এগুলো একদম টপ ক্যালিবার ভার্সিটি, আবার বলবো না যে এগুলো তলানিতে থাকা ভার্সিটি, পাবলিক বিশ্ববিদ্যালয়, সোজা বাংলা কথা। এগুলোর হাইপগুলো নিঃসন্দেহে এই দুইটার হাইপের মতো না, কারণ এটা ঢাকার মধ্যে আর এটা তো বুঝোই হাইপ আলা জায়গায়। সেগুলো নন হাইপড ইউনিভার্সিটি, নন হাইপড অর্থাৎ হাইপ ওরকম নাই, কিন্তু পাবলিক সবাই পড়তে চায়, নন হাইপড ইউনিভার্সিটি, এবং এগুলা আউট অফ গুচ্ছ, তাই না? আচ্ছা, আউট অফ গুচ্ছ নন হাইপড ইউনিভার্সিটি, এগুলার প্রিপারেশন আসলে কীভাবে নেওয়া উচিত? তাহলে কি এখন তুমি খুলনার জন্য একটা কোশ্চেন ব্যাংক কিনবা, কুমিল্লার জন্য একটা কিনবা, হাজী দানেশের জন্য একটা কিনবা, বরিশালের জন্য একটা কিনবা, তারপর যে বের হবে, যদি আমরা চাই না প্রত্যেকটার জন্য আলাদা কোশ্চেন ব্যাংক কিনবা, আলাদা প্রিপারেশন নেবা? উত্তর হলে একদমই না। মনে রাখবা, ও যতই বের হোক স্ট্যান্ডার্ড গুচ্ছরই থাকবে। এই বিশ্ববিদ্যালয়গুলোই গুচ্ছকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এই বিশ্ববিদ্যালয়গুলো যদি তুমি ধরো সেট হচ্ছে হাজী দানেশের কোশ্চেন ব্যাংক দেখো, খুলনার কোশ্চেন ব্যাংক দেখো, দুইটা কোশ্চেন ব্যাংকে যদি তুমি কোশ্চেন পাশাপাশি বসে মিলানো শুরু করো, দুটার মধ্যে কমন টপিকই পাবা 85 to 90%, অর্থাৎ একই টাইপের টপিক, একই টাইপের স্ট্যান্ডার্ড, একই টাইপের শর্টকাট, একই টাইপের ম্যাথ, একই টাইপের থিওরি থেকেই দুইজনই কোশ্চেন করতেছে। এবং এগুলা গুচ্ছর বাকি প্রত্যেকটা ভার্সিটির মতো এদের স্ট্যান্ডার্ডটা সেম, অর্থাৎ এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হইলেও এগুলাকে কখনো ডিফারেন্টলি, এমন না যে হাজী দানেশের জন্য কমপ্লিট ডিফারেন্ট পড়াশোনা, খুলনার জন্য আরেক রকম পড়াশোনা। যেগুলো ডিফারেন্ট পড়াশোনা লাগলে সেগুলো হলো CU RU, এগুলা ডিফারেন্টলি পড়াশোনা করা যাইতে পারে, কারণ এগুলো কোশ্চেন লেভেলটা একটু অন্যরকম, মার্ক ডিস্ট্রিবিউশনও আলাদা। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ডিফারেন্টলি প্রিপারেশন নেওয়ার কিছু নেই। তুমি চিন্তা করবা, তুমি প্রিপারেশন নিচ্ছ একটারই, তুমি প্রিপারেশন নিচ্ছ গুচ্ছ, এবং ওই গুচ্ছর প্রিপারেশন যদি তোমার মেইন থাকে এবং গুচ্ছকে যদি তুমি স্ট্যান্ডার্ড ধরে আগাও, এই প্রত্যেকটাতে চান্স পাবা, গুচ্ছতেও চান্স পাবা, সোজা বাংলা কথা। এই গুচ্ছর প্রিপারেশনটা কি? আগের যে আমাদের গুচ্ছর বই ছিল না, গুচ্ছের জন্য অনেক পাবলিকেশন বই লেখছে না, ওইটাই পড়ো, ওইটাই হাজী দানেশ, ওইটাই তোমার খুলনাতে ব্যাকআপ দিবে, ওইটাই তোমার কুমিল্লাতে ব্যাকআপ দিবে। যেই বের হবে তোমার ঘুরে উল্টে তোমার মূল থাকবে কি? এই গুচ্ছরই বই, এই গুচ্ছরই কোর্স। এগুলাকে কখনো সেপারেটলি ট্রিট করার বা সেপারেটলি প্রিপারেশন নেওয়ার ভুলটা করবা না, কারণ অত সময় তোমার নাই, অত ব্রেন পাওয়ারও তোমার ইউজ করার এখানে দরকার নাই। সো আলটিমেট যেটা করতে হবে যে এই পুরা প্রিপারেশনটাকে আমরা ওভারঅল কী চিন্তা করবো বলো দেখি? গুচ্ছ প্রিপারেশন চিন্তা করব, এবং এটার জন্য গুচ্ছের যে কোশ্চেন ব্যাংক, গুচ্ছের যে অ্যানালাইসিস বই, গুচ্ছের যে ক্র্যাশ কোর্স, এগুলাই চলমান থাকবে। এইটাই আমাদের ভিডিও লাস্ট পার্ট বলে আবারও দাবি জানাচ্ছি, গুচ্ছ আমরা পুনর্বহাল চাই। যদি পুনর্বহাল নাও হয় বা যদি 2-1 বাইরেও থাকে, সেটার জন্য কীভাবে প্রিপারেশন নিবা সেটা আমি কিন্তু বাস্তবভিত্তিক উপায়ে তোমাকে বলে দিলাম। সামনে আরও ডিটেল ভিডিও আসবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।